আমি এসে গেছি। আমার যে টেকনিক্যাল একটু সমস্যা হচ্ছিল, সেই টেকনিক্যাল সমস্যা সব কিছু সলভ করে আমি আবার তোমাদের কাছে এসে গেছি এবং আমি এবার রেগুলার ভিডিও দেব। আজকে আমার যেরকম কথা সেটা হচ্ছে নাইনের আমি পদার্থের গঠন ধর্মটা করছিলাম। আজকে তার থার্ড পার্টটা নিয়ে এসেছি। এই পার্টে কি কি থাকছে দেখো। এই পার্টে প্লবক বল, প্লবতা, আর্কিমিডিসের সূত্র, আর থাকছে হচ্ছে তোমার ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্বের মধ্যে কি সম্পর্ক। এই কতগুলো টপিককে আমি কভার করার চেষ্টা করব। তোমরা খেয়াল করে দেখবে বাস্তব জীবনে যে প্রত্যেকের বাড়িতেই তো বালতি মগ সবই আছে। তো চান করার সময় খেয়াল করে দেখবে যে একটা ভর্তি বালতি আছে, তার মধ্যে একটা মগ রয়েছে। সেই মগটা বালতিটার জলের ওপরে ভাসছে। এবার তুমি মগটাকে যতই ডোবানোর চেষ্টা করছো চেপে ধরে, দেখছো যে তোমাকে একটু বেশি বেগ পেতে হচ্ছে, মানে খুব সহজে হচ্ছে না, একটু প্রেশার দিয়ে তোমায় ডোবাতে হচ্ছে। আবার অনেক সময় খেয়াল করে দেখবে একটা লোহার বল, তাকে জলের মধ্যে ফেললে সেটা ডুব করে ডুবে গেল, কিন্তু আমাদের যে লোহার তৈরি জাহাজগুলো যারা চলছে তারা তো ডুবে যাচ্ছে না। এই ঘটনাগুলো কেন হয়? আবার আরেকটা ঘটনাও ঘটে, খেয়াল করে দেখবে যে অনেকের বাড়িতে এখন কুয়ো আছে। কুয়োতে যখন জল ভরো, তখন যখন বালতিটা, মানে যে বালতিটা দিয়ে কুয়ো থেকে জল ভরছো, সেই বালতিটা যখন জলের নিচে থাকে, তখন তুমি যখন কপি কল ধরে টানছো তোমার হালকা লাগে, খুব একটা কষ্ট হয় না। কিন্তু যতই আস্তে আস্তে বালতিটা ওই জল থেকে ওপরে উঠে বায়ু শূন্য জায়গায় আসতে থাকে, ততই আমাদের ভারী লাগতে শুরু হয়। সেটা তুমি পুকুরে অনেক সময় দেখবে, পুকুর থেকে জল ভরতে গিয়ে জলটা যেই ভরছো, যখন বালতিটা পুরো ডুবে গেল, যখন জলের তলায় রয়েছে বালতিটা, তখন তুমি বালতিটাকে নাড়াচ্ছ, মনে হচ্ছে খুব একটা ওজন নেই, কিন্তু যেই ওপরে তুলছো তখনই তোমার ভালো লাগছে। এই ঘটনাগুলোর কারণ কী? প্রত্যেকটা কিছু ঘটেই তো একটা কিছু তার কারণ আছে, বিনা কারণে তো কিছু হয় না। তো সেটা কি? সেটাই হচ্ছে প্লবক বল বা প্লবতার জন্য। প্লবক বল জিনিসটা কি না, প্লবক বল বা প্লবতা এটা হচ্ছে প্রবাহীর একটা ধর্ম। প্রবাহী কি? যারা প্রবাহিত হতে পারে, মানে তরল এবং গ্যাস। কি হয় যে কোনো প্রবাহীর মধ্যে কোনো বস্তুকে যদি আমি আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করি, তাহলে ওই বস্তুটার ওজনের বিপরীতে প্রবাহীটা একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। সেই বলটাকেই বলে প্লবক বল। দেখো আমি এখানে লিখেছি, এটা স্থির তরলের, এটা স্থির প্রবাহী লিখলে ভালো হয়, শুধু তরল না, এটা প্রবাহীর ধর্ম। তো স্থির প্রবাহী, একটা স্থির প্রবাহীর মধ্যে যখন কোনো বস্তুকে যদি আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করি, তাহলে ওই প্রবাহী বস্তুটার ওপর কীভাবে তার ওজনের বিপরীতে, বস্তুটা ডোবাচ্ছি মানে তার ওজনটা নিচের দিকে কাজ করছে, আর প্লবক বলটা এর ঠিক বিপরীতে, তার মানে এইটার ওপর দিকে, ঠিক আছে, ওজনের বিপরীতে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। এই বলকেই বলে প্লবক বল। আর এই যে সম্পূর্ণ ঘটনাটা ঘটছে, এটাকে বলে হচ্ছে প্লবতা। এবং এই প্লবক বল এবং প্লবতার জন্যই কিন্তু আমি যে ঘটনাগুলো তোমাদের বললাম সেগুলো ঘটে। কীরকম? ধরো এই যেটা আমি বললাম, যে যখন আমি একটা বালতিকে একদম পুকুরের তলায় ডুবিয়ে রেখে যখন নড়াচড়া করছি, তখন মনে হচ্ছে ওটা হালকা, যেই তুলছি তখন ভারী লাগছে। আসলে কি ঘটনা ঘটে বলো তো? যখন কোনো জিনিস আমাদের হালকা লাগবে কীভাবে? একটা ব্যাগে করে তুমি বাজার নিয়ে যাচ্ছ, ব্যাগের মধ্যে বাজার ভর্তি, তো তুমি যখন ব্যাগটাকে এরকম ধরছো তখন তোমার ভার লাগছে। কিন্তু এরম যদি হয় ওই ব্যাগটাকে নিচ থেকে কেউ বল প্রয়োগ করে ওপর দিকে উঠিয়ে রেখেছে, তাহলে তোমার হাতে কি অতটা ভার লাগবে? লাগবে না, তখন তোমার ভারটা একটু হালকা লাগবে। এক্স্যাক্টলি এই ঘটনাটাই এখানে ঘটছে, কারণ বালতিটার ওপরে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করা হচ্ছে। সে কে করছে? সে প্রবাহী নিজে করছে, এটা প্রবাহীর ধর্ম। সেই কারণেই তোমার কিন্তু ওই বালতিটা জলের ভেতর যখন থাকছে হালকা লাগছে। এবার যতই আস্তে আস্তে ওপর দিকে উঠছো, ততই ওই প্লবক বলটার পরিমাণ কমছে। প্লবক বল বা প্লবতা যেটা বলো, মানে বলটা প্লবক বল এবং ঘটনাটা হচ্ছে প্লবতা। এটা কিসের উপর নির্ভর করে? এটা নির্ভর করে হচ্ছে তিনটে জিনিসের উপর। এক নম্বর হচ্ছে
যে বস্তুটাকে ডোবাচ্ছ সেই বস্তুর যে নিমজ্জিত অংশ তার আয়তন, নিমজ্জিত অংশের আয়তন, মানে যদি অল্প ডোবাও তাহলে যতটা ডুবেছ সেইটার আয়তন, যদি পুরোটা ডোবাও তাহলে পুরোটার আয়তন। 2 নম্বর কি, 2 নম্বর যেটা সেটা হচ্ছে তরল যে প্রবাহিতে ডোবাচ্ছ তার ঘনত্ব। আর 3 নম্বর কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এই তিনটের ওপর আমাদের প্লবতা নির্ভর করে। এবং কোনখানে প্লবতাটা কাজ করবে না বলো তো? যখন বস্তুর ভরটাই শূন্য হয়ে যাবে, ঠিক আছে? কারণ এই যে প্লবতা সেটা কি হচ্ছে, বস্তুর যে ওজন, ওজনের বিপরীতে কাজ করে। তো ওজনটাই যদি শূন্য হয়ে যায় তখন সেখানে প্লবতা কাজ করবে না। অভিকর্ষজ ত্বরণ যদি না থাকে তাহলেও কাজ করবে না। এই দুটো ক্ষেত্রে প্লবতা বা প্লবক বল কাজ করবে না। এইবার আসি যে কিছু জিনিস ডুবে যাচ্ছে, যেমন যেটা বললাম যে লোহার বলটা ডুবে গেল কিন্তু জাহাজটা ডুবলো না। কেন? তার কারণ হচ্ছে যে আমার এইটা কারণটা জানার জন্য আগে আমি আর্কিমিডিসের সূত্রটা বলি। আর্কিমিডিস একটা সূত্র বলেছে, সেটা বলেছেন যে এই প্রবাহিতে যখন কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হয় তখন সেই বস্তুটার ওজনের আপাত হ্রাস হয়। এবং সেই হ্রাসটা কত? সেই হ্রাসটা হচ্ছে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সঙ্গে সমান। কি বলেছে না, এটাকে যদি আমি একটু মডিফাই করি যে বস্তুকে নিমজ্জিত করা হয়, আমি আর্কিমিডিসের সূত্রটা এখানে করছি। নিমজ্জিত করলে বস্তুর ওজনের আপাত হ্রাস হয়। এবং এই হ্রাস কতটা হ্রাস হচ্ছে, মানে সেই হ্রাসটার পরিমাণটা কি? সেই হ্রাস হচ্ছে বস্তু কর্তৃক অপসারিত তরলের সঙ্গে সমান, তরলের ওজনের সঙ্গে সমান বা তরলের সঙ্গে সমান। ঠিক আছে? তার মানে যখন একটা বস্তুকে আমি জলে ডোবাচ্ছি, মানে প্রবাহিতে, আমি এখানে জল বলছি ঠিক না, প্রবাহিতে, যখন প্রবাহিতে ডোবাচ্ছি তখন সে কিছুটা তরল অপসারিত করে। স্বাভাবিক ব্যাপার, যখন তুমি একটা মগকে জলের মধ্যে ডোবাচ্ছ তখন সে কিছুটা জল সরিয়ে, জলটাকে সরিয়ে তো সে ডুববে। এই যে পরিমাণ জলটাকে সে সরাচ্ছে সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে ওই যে মগটা বললাম না, বালতিটা যখন ডোবাচ্ছি তখন বালতিটা হালকা লাগছে। আপাত হ্রাস মানে কি, বাস্তবিক ক্ষেত্রে তার ওজন তো কমে যায়নি, হয় না তো? একটার ওজন ধরো 8 গ্রাম ছিল, জলে ডুবে সেটা 5 গ্রাম তো হয়ে যেতে পারে না, এটা তো হয় না। কমে গেল, এটা হয় না, মনে হচ্ছে হয়। আসলে কি হচ্ছে যে ওই যে ওজনটা কম হচ্ছে কেন না, যখন বালতিটা ডুবলো তখন সে কিছুটা পরিমাণ নিজের যে যতটা ডুবেছে সেই নিজের ওজনের সমান কিছুটা জলকে অপসারিত করছে। ওই জলটাকে যদি তুমি যতটা জলকে অপসারিত করছো ওই জলটাকে যদি মেপে দেখো তাহলে দেখবে ওই যে 8 গ্রাম ছিল 5 গ্রাম হয়েছে, ওই জলটার ওজনটা গিয়ে দেখবে মাইনাস করলে ওই 3 গ্রাম ওখানে। তাহলে ওইটা হচ্ছে যে অপসারিত তরল করছে সেই তরলের ওজনের সঙ্গে সমান। বাস্তব ক্ষেত্রে কিন্তু তার ওজন হ্রাস হচ্ছে না, এটা কিন্তু মাথায় রেখো। আপাত হ্রাস হয়, আমরা বলিনি কিন্তু পুরো হ্রাস হচ্ছে। আপাত হ্রাস মানে মনে হচ্ছে হ্রাস হয়েছে বা তাৎক্ষণিক তখন হ্রাস লাগে, বাস্তব ক্ষেত্রে কিন্তু হ্রাস লাগছে না। বাস্তবে কিন্তু তার 8 গ্রামই আছে। কেন হ্রাস লাগছে? কারণ সে ওই তরলটাকে অপসারিত করে সে ঢুকেছে। ওই ওজনটা, ওই অপসারিত তরলটাকে যদি আমরা ওজনে মেপে দেখি তাহলে দেখবো ওর ঠিক যতটা কমেছে ওই ওজনটা কিন্তু ততটাই। ঠিক আছে? এবং এই যে আপাত হ্রাস এটাই কিন্তু আসলে প্লবক বল হিসেবে কাজ করছে। যখন একটা বস্তু জলে নিমজ্জিত হচ্ছে, ধরো একটা বল কি আছে, একটা ছোট্ট লোহার বল, এটা এইটুকু, তো এর আয়তন কতটুকু? এ তো ধরো এটা ডুবছে, এর আয়তন একটুখানি, তো তার মানে এর অপসারিত যে জলের পরিমাণ সেটা কম হবে, তার ফলে জল কম হবে, তার ফলে এর ওজনটা, মানে এর যে প্লবক বলটা, এর প্লবক বলটা কম।
কিন্তু এর ওজনটা বেশি, তাই এটা ডুবে গেল। কিন্তু যখন একটা জাহাজ সে এতটা, তার ধরো এতটা বিস্তৃত, এর অপসারিত তরলের ওজন তো বেশি, যত বেশি অপসারিত তরলের ওজন বেশি হবে ততটা প্লবক বল কাজ করবে। প্লবক বল যত বেশি হবে এবং সেই প্লবক বলটা যদি ওজনের থেকে কম হয়, ওজনটা কম হয়, প্লবক বলটা যদি বেশি হয়, তাহলে অবশ্যই বস্তুটা ভাসবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তাহলে এবার আমরা আসি যে একটা বস্তু, কোন বস্তু ভাসবে বা সে ডুবে যাবে তার শর্ত কী, ভাসন আর নিমজ্জনের শর্ত কী। যদি ধরে নেওয়া হয় বস্তুর ওজন W1 এবং প্লবতা W2, কখন ভাসবে? যখন W1 = W2, মানে প্লবক বল এবং বস্তুর ওজন যখন সমান, তখন বস্তুটা ভাসবে। কিন্তু যদি W1 > W2 হয়, এটা কিন্তু প্লবক বল, হ্যাঁ, এটা প্লবক বল বা প্লবতা, তার মানে ওজনটা বেশি প্লবতাটা কম, তাহলে কি হবে? ডুবে যাবে একদম। আর যদি উল্টো হয়, মানে W1 < W2, তাহলে কি হবে? তাহলে এটা ভাসবে। এইটা কি হবে? এটাও ভাসবে, কিন্তু এটা একটু ডুবে ভাসবে, কিছুটা ডুবে, পুরো ডুবে যাবে না, কিছুটা ডুবে ভাসবে। ঠিক আছে? যখন সমান তখন কিছুটা ডুবে ভাসবে, যখন বেশি প্লবক বল তখন পুরোটাই ভাসবে, আর যখন প্লবক বলটা কম তখন টোটালি ডুবে যাবে। এইবার আর একটা জিনিস ঘটনা ঘটে, অনেক সময় দেখবে যে কিছু কিছু বস্তু আছে তারা জলের মধ্যে ডুবে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এটা যে কিছু দেখবে ভাসছে কিন্তু সেটা নড়ছে, কিন্তু কিছু একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে, একদম ডুবে একদম স্থির, নড়ছে না, সাম্যাবস্থা যাকে বলে। সেই সাম্যাবস্থাটা কখন হয়? সাম্যাবস্থা হয় যখন প্রতিটা বস্তুরই না একটা ভার কেন্দ্র থাকে। ঠিক আছে? প্রতিটা বস্তুর একটা ভার কেন্দ্র থাকে। যখন এই বস্তুটার ভার কেন্দ্র আর প্লবক বল বা প্লবক বল যখন একই রেখায় থাকবে, মানে ধরো এই একটা বস্তু আছে, এই একটা বস্তু, তাকে নিমজ্জিত করা হয়েছে, ধরো এর ভার কেন্দ্রটা এটা, ঠিক আছে, এর ভার কেন্দ্রটা এটা, আমি এটা এইভাবে নিচু দিচ্ছি, আর আমার যে ঊর্ধ্বমুখী যে প্লবক বল সেটাও এইভাবে এই ভার কেন্দ্র দিয়ে ওপর দিকে, মানে একই উল্লম্ব রেখায় আছে, তখন এটা সাম্যাবস্থায় ভাসবে। বোঝা গেল? তাহলে কখন কোন কোন কন্ডিশনে এরা ভাসবে আর কখন ডুববে। এইবার যেটা আজকের ভিডিওর যে লাস্ট টপিক, সেটা আমি দেব হচ্ছে ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্ব জিনিসটা কি এবং এদের মধ্যে সম্পর্কটা কি। দেখো ঘনত্ব কি? ঘনত্ব আমরা একদম ছোট থেকে আমরা কি জানি, ঘনত্ব ডি হচ্ছে m/v, মানে m মানে ভর আর নিচে হচ্ছে v মানে আয়তন। তাহলে আমাদের ঘনত্বটা কি দাঁড়ালো? ঘনত্ব হচ্ছে যে একক আয়তনের যে ভর, কি বলি, একক আয়তনের ভর, তাকে আমরা বলি ঘনত্ব। এবার ঘনত্বের একক কি হবে? m, ভর, সিজিএস ধরো, সিজিএস আমাদের ভরের একক কি? গ্রাম। আর আয়তন সেমি কিউব, তার মানে এটাকে আমি লিখতে পারি গ্রাম ডট সেমি মাইনাস কিউব। ঠিক আছে? এইবার এটা তো গেল আমাদের ঘনত্ব। এবার আসি আপেক্ষিক গুরুত্ব জিনিসটা কি। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে যার আমি আপেক্ষিক গুরুত্ব মাপবো, কঠিন, ধরো কোনো কঠিনের আমি আপেক্ষিক গুরুত্ব মাপতে চাইছি, তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে সেই পদার্থর ঘনত্ব ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। এখানে একটা জিনিস দেখো, ওপরেও ঘনত্ব নিচেও ঘনত্ব, আপেক্ষিক গুরুত্বের কোনো একক হয় না, কারণ সমজাতীয় রাশির একক যদি হয় তাহলে কেটে যায়, সেজন্য আপেক্ষিক গুরুত্বের কিন্তু কোনো একক পাবে না। আপেক্ষিক গুরুত্ব কি?
যে পদার্থটার আপেক্ষিক গুরুত্ব মাপতে চাইছি তার ঘনত্ব বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। এইবার তোমরা জানো তো সিজিএস পদ্ধতিতে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব কত? 1। তাহলে সিজিএসে আপেক্ষিক গুরুত্ব ইকুয়াল টু হচ্ছে পদার্থটির ঘনত্ব। খুব ভালো করে দেখো, কারণ আমরা কি জানি সিজিএসে তো জলের 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ, সেটা কত? 1। তাহলে আমার সিজিএসে এখানে কি হবে, এখানে যদি 1 বসে যায় তাহলে আপেক্ষিক গুরুত্ব ইকুয়াল টু পদার্থের ঘনত্ব। তাহলে সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক গুরুত্ব ইকুয়াল টু হচ্ছে পদার্থের ঘনত্ব। দেখো জিনিসটা বোঝা গেল কি গেল না? এইবার যেটা ঘনত্বটা কিসের উপর নির্ভর করে? সাধারণত ঘনত্বটা উষ্ণতা আর চাপের সঙ্গে নির্ভর করে, ঠিক আছে? ঘনত্ব নির্ভর করে, ঘনত্ব নির্ভর করে হচ্ছে 1 চাপ আর 2 হচ্ছে উষ্ণতা। এবার কিভাবে নির্ভর করে না, চাপের সঙ্গে ঘনত্ব সব সময় সমানুপাতিক আর উষ্ণতার সঙ্গে হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে উষ্ণতা বাড়লে ঘনত্ব কমবে, উষ্ণতা কমলে ঘনত্ব বাড়বে, আর চাপ বাড়লে ঘনত্ব বাড়বে, চাপ কমলে ঘনত্ব কমবে। বোঝা গেল জিনিসটা? আশা করি বোঝা গেছে। মোটামুটি এই ভিডিওতে আমি যে টপিকগুলো বললাম প্রত্যেক কটাই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা একটু ভিডিওটা কিন্তু স্কিপ করো না, স্কিপ না করে দেখো, বুঝতে না পারলে বারবার দেখো, তাহলে জিনিসটা বুঝে যাবে। এই কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে তাহলে তোমাদের কিন্তু সমস্যা হবে। অ্যাজ ইউজুয়াল প্রতিবারের মতোই বলবো যে এই ভিডিওটা তোমরা দেখো, অন্যদের মধ্যে শেয়ার করো। অন্য বন্ধুরা যাদের অসুবিধা আছে, যারা হয়তো প্রাইভেট পড়তে পারেন না, পড়ে অসুবিধা, আর্থিক দিকে সমস্যা, তাদেরকে একটু এই ভিডিওটা শেয়ার করো, তারা দেখুক, তাদের উপকার হয়। তোমরা দেখো, লাইক করো এবং কমেন্ট তো অবশ্যই, যদি কিছু জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে কি বলো তো, ভালো লাগে, মানে বুঝতে পারি যে হ্যাঁ তোমরা দেখছো, তোমরা জিনিসটা দেখছো, উৎসাহ পাই। তো তোমাদের থেকে উৎসাহ তো আমার সবসময় দরকার। আপাতত আজকের মতো বিদায় নিচ্ছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।